রাতারাতি নাকি গায়েব করে দেওয়া হয়েছে, বই ছাপানো হয়েছে নতুন করে। আর বই ছাপানো মানেই তো সরকারের রাজস্ব খাতের লাখ লাখ টাকা। ছাপাখানার মালিকেরা ঘুরছেন সেই টাকার জন্য। গোজামিল দিয়েও নাকি মেলানো যাচ্ছে না ট্রাই আউট পদ্ধতি, যে পদ্ধতিতে জরিপ করে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বদলে ফেলতে পারে এনসিটিবি। টুকে রাখার মতো আরেকটি সূত্র, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, সেখানে নাকি হয়েছে কোটি টাকার দুর্নীতি। আর ওই যে দুষ্টজনেরা তো বলছে হেফাজতে ইসলাম, শাপলা চত্বরের হেফাজত, মনে আছে নিশ্চয়ই, তাদের দেওয়া বক্তব্য, বিবৃতি, উপদেশেই নাকি বদলে গেছে পাঠ্যপুস্তকের খোল নলছে। আসলে কি তাই? এবার মেলাবো সেই সমীকরণ। সবার আগে দেখে নিব পরিবর্তনের চেহারা। ছাগলের গাছে চড়ে আম খাওয়া, ওতে ওড়না, বানান ভুল প্রসঙ্গ এরই মধ্যে আপনার জানা হয়ে গেছে। কিন্তু আমাদের হাতে আছে এক সূত্র, ক্লাস 1, পড়ার বছর 2017, কিন্তু পাঠ্যসূচি দুটি। চমকে উঠলেন তো? দেখুন তবে। অষ্টম শ্রেণীর বাংলা দ্রুত পঠন, সংকলন ও সম্পাদনা কমিটিতে আছেন 5 জন। খেয়াল করুন মুদ্রণ সময় 2006-এর ডিসেম্বরে প্রথম, এরপর 2015-র জুন, আর এই বইটি শেষবার পুনর্মুদ্রণ দেখাচ্ছে জুলাই 2016। হাতে আছে একই মলাটের আরেকটি বই, যাতে পুনর্মুদ্রণের প্রথম 2 তারিখ ঠিক আছে, কিন্তু জুলাই 2016 চেপে গিয়ে মুছে ফেলে তাতে নভেম্বর 2016-র তারিখ। জুলাইয়ে ছাপা হওয়া বইটিতে 8 বিষয়। 7 নম্বরে আছে রামায়ণ কাহিনী আদিকাণ্ড, 8 নম্বরে টলস্টয়ের 3.5 হাত জমি। এবার নভেম্বরে ছাপা হওয়া বইটি উল্টাতে হয়, বিষয় 7টি, তবে বাদ পড়ল কোনটি? দেখুন তো, খেয়াল করুন তালিকা। 7 নম্বরে নেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণ কাহিনী। প্রথমবার রামায়ণ কাহিনীর ছাপা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 66, আর তা বাদ দিয়ে পরের বার ছাপা হয়েছে 57 পৃষ্ঠার বই। 2 বার ছাপা হয়নি, কিন্তু বাদ দেওয়া হয়েছে 5ম শ্রেণীর বাংলা থেকে হুমায়ুন আজাদের বই ও গোলাম মুস্তফার প্রার্থনা। যুক্ত হয়েছে একই বইয়ে শিক্ষা গুরুর মর্যাদা, বিদায় হজ ও শহীদ তিতুমির। প্রায় সকল শ্রেণীতেই কম বেশি অদল বদল হয়েছে। আমাদের প্রসঙ্গ, ওই যে বলেছি, একই বই 2 বার ছাপা হওয়া। রামায়ণ কাহিনী ছাড়া বইটি আপনি দেখেছেন, সেটি এখন আপনার সন্তানের 8ম শ্রেণীতে পড়ুয়া সন্তানের পড়ার টেবিলে। আমাদের হাতে আছে আরও একটি বই, একই সময়ে ছাপা, যাতে আছে রামায়ণ কাহিনী। একই সময়ে একই ক্লাসের 2 বই কে ছাপলো, কেমন করে ছাপানো হলো, কে দিল টাকা? মেলাবো সেই সমীকরণ। কিন্তু তার আগে তো জানা দরকার কেমন করে একটি বই ছাপা হয়ে ছাত্রছাত্রীদের হাতে যায়, কেমন করে একটি বিষয় বা পাঠ্যপুস্তকের একটি গল্প, কবিতা, লেখা বদলে দেওয়া যায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কাজ করে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে। একদল সম্পাদক, লেখক, রচয়িতা ও সংকলকদের সাথে চুক্তি করে এনসিটিবি বইয়ের বিষয়াদি চূড়ান্ত করে। তাদের সম্মাননাও দেওয়া হয়, সেই সাথে নাম চলে যায় কোটি বইয়ের হাত ধরে মানুষের ঘরে ঘরে। তারপর টেন্ডারের মাধ্যমে দেশি বিদেশি সেনাবাহিনী ও সাধারণ মালিকানার ছাপাখানায় ছাপা হয় সেই বই। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি শিক্ষা সচিবের নেতৃত্বে পুরো কাজটি তদারকি করেন। যাতে সরকারি কর্মকর্তার বাইরে 5 গুণীজন ছিলেন এই বছর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। তারিখ কমার মতো চিহ্ন বদলাতে পারেন ছাপা সংশ্লিষ্টরা, তবে পুরো লেখা বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত লেখক সম্পাদককে জানাতে বাধ্য এনসিটিবি। এনসিটিবি আমাকে একটা সিডি দেয়, যেটা তার সম্পাদনা করা থাকে, কারেকশন করা থাকে। এই সিডির বাইরে কোথাও ছাপার কোনো সুযোগ আমার নেই। আমি এনসিটিভির ওয়ার্ক, এরপরে সিডিটা দেওয়ার পরে আমি ফরম্যাট ছেপে একটা প্রুফ দিই, ওনারা প্রুফ দেখেন, প্রিন্ট অর্ডার আমাদেরকে দেন যে বই ছাপা যায়। তারপরে আমরা বইটা ছাপি, ছাপার পরে বাইন্ডিং করি। আমরা বাইন্ডিং করে কোথাও পাঠাবার আগে এনসিটিভির মনিটরিং আমাদেরকে ছাড়পত্র দিয়ে লিখিতভাবে যে এই বই সরবরাহ করা যায়। এইখানে কোথাও কি আমার ইচ্ছা মতো ছাপার সুযোগ আছে? আচ্ছা, মানলাম, সবাইকে জানিয়ে সব মহলের অনুমোদন নিয়ে পাঠ্যপুস্তক পাঠানো হলো ছাপাখানায়। ছাপা শুরু হলো, 30 লাখ বই ছাপাও হয়ে গেল। তারপর চোখে পড়লো বড় ধরনের গলদ। তাহলে কি সেই ত্রুটি সহ পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে যাবে? নিশ্চয়ই নয়, জরুরি উপায় আছে। টুকে রাখুন ট্রাই আউট শব্দটি, বলবো এ বিষয়ে বিস্তারিত। কিন্তু তার আগে এই যে 30 লাখ বই কোথায় আছে, কেমন করে ছাপা হলো, সেটি জানা দরকার সবার আগে। ছাপাখানাতে যেতে হবে। বই ছাপা হয়েছে এবার চীন, ভারতে, সেনাবাহিনীর ছাপাখানাতেও যাওয়ার এখতিয়ার নেই, কিন্তু বাংলা বাজার যাওয়াই যেতে পারে। এই প্রকাশক থেকে সেই প্রকাশক, কে ছাপলো লাখ লাখ বই, মুখে কুলুপ, বলতে মানা, কিন্তু এর মধ্যে হাতে এসেছে সূত্র, ছোট একটি চিঠি।
সূত্রাপুরের ঠিকানায় কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশনস। এনসিটিভির চেয়ারম্যান বরাবর নিবেদন, চলুন নিবেদন থেকেই পড়ি। এই প্রতিষ্ঠান 18 নম্বর লটে মোট 3,22,624 কপি বই ছাপার কাজ পায়। পড়বিতপর মালির ঘাড়ে। তার মধ্যে 2 লাখ বই সপ্তম শ্রেণীর সেই আনন্দ পাঠ দ্রুত পঠন, যাতে ছিল লালু, ওই যে হেফাজতে ইসলামের আপত্তির লালু। এই গল্পের মাধ্যমে মুসলিম ছাত্রদের পাঠাবলির নিয়ম কানুন শেখানো হচ্ছিল বলে হেফাজতের যাবতীয় আপত্তি। তো সেই বই ছেপেছে কচুয়া প্রেস। শেষ বাধায়ও 2 লাখ কপি বই মুদ্রণের পর এনসিটিভির নির্দেশে বাকি বই মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজ বন্ধ রাখা হয়েছে। কচুয়া প্রেস আরো বলছে, উক্ত বইয়ের ফর্মা, কাভার আমাদের এখানে জমা আছে। এই বিষয়ে সিদ্ধান্ত জানতে চান প্রেস মালিক। আবেদন করেছেন 100 ভাগ বইয়ের বিল পাবার, কিন্তু এখন পর্যন্ত তো এই বই ছাপা হওয়ার কথাই স্বীকার করছে না কেউ। ওই যে বলেছিলাম ট্রাই আউটের কথা, ওই যে বলেছিলাম পাঠ্যপুস্তকে পরিবর্তনে আনার নিয়মের নাম ট্রাই আউট। এই পদ্ধতিতে জরিপ চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মতামত নিয়ে তাৎক্ষণিকভাবে বিষয়বস্তুতে পরিবর্তন আনার নিয়ম রয়েছে। এই দফায় নাকি ট্রাই আউটেও গড়বড় হয়েছে। ফিরছি হেফাজতে ইসলাম, যার সাথে আমার আপনার সাধারণের পরিচয় শাপলা চত্বরে। নারী নীতি নিয়ে তাদের আপত্তির কথা শুনেছি। এই সংগঠনের পক্ষ থেকে নাস্তিকদের তালিকা তৈরি করে জমা দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই তালিকায় নাম আছে এমন অনেকের ঘাড়েই পরে নাকি চাপাতির কোপও পড়েছিল। আর ওই যে তেতুল হুজুর, পাঠ্যপুস্তক বিষয়ে তার আপত্তির বিষয়গুলো না জানলে সমীকরণ কিন্তু মিলে না। গত বছর 2016-এর 8 এপ্রিল হেফাজতে ইসলামের 21 নেতা সই করে একটি বিবৃতি দিয়েছিলেন। ছোট খবর, হয়তো আপনার নজর এড়িয়ে গেছে, কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র আছে তাতে। সূত্র ছিল শাপলা চত্বরেও, সেখানেও এসেছিল পাঠ্য বই প্রসঙ্গ। আর 8 এপ্রিলের বিবৃতিতে পরিষ্কার বক্তব্য তাদের, পাঠ্যপুস্তকে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদের পাঠ দেওয়া হয়ে থাকে। গরুকে মায়ের সম্মান দিয়ে ভক্তি, পাঠাবলির নিয়ম কানুন, হিন্দু বীরদের কাহিনী, দেবদেবীর নামে প্রার্থনা ও হিন্দুদের তীর্থস্থান ভ্রমণ কাহিনী পড়ানো হয়। আর এই অবস্থার পরিবর্তন তাদের সুপারিশেও ছিল, যার 29টি প্রথমে মেনে নেওয়া হয়। কিন্তু লালু ও রামায়ণ কাহিনী প্রথম পর্যায়ে রেখেই বই ছাপাতে পাঠানো হয়। কিন্তু বুঝতেই পারছেন দর্শক, তাতেও বিপত্তি বাধে। ফলে আমাদের হাতে আসে এক বিষয়ের 2 বই, আর তাদের 29 দাবি মেনে যুক্ত হয়েছে 4র্থ শ্রেণীতে লেখকের নাম ছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহুর জীবন কাহিনী, 3য় শ্রেণীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর জীবন কাহিনী, 2য় শ্রেণীতে সবাই মিলে করি কাজ, যাতে পরীক্ষা খননের বর্ণনা আছে সবিস্তার। বড় পরিবর্তন 9ম 10ম শ্রেণীকে ঘিরেও। হেফাজতের দাবির স্মারকলিপির সাথে হুবহু মিলে যায় তা। এই শ্রেণীর বইয়ে যুক্ত হয়েছে শাহ মোহাম্মদ সগীরের বন্দনা কবিতা, আলাউলের হামদ, আব্দুল হাকিমের বঙ্গবাণী, গোলাম মুস্তফার জীবন বিনিময়, কাজী নজরুল ইসলামের ওমর ফারুক। হেফাজতের বিবৃতিতে ছিল, আর ওই শ্রেণীর বই থেকে বাদ পড়েছে মঙ্গল কাব্যের আমার সন্তান, ভ্রমণ কাহিনী, পালামৌ, সময় গেলে সাধন হবে না, সুখের লাগিয়া সাঁকোটা দুলছে। কি বলবেন শিক্ষামন্ত্রী? বলছিলাম ট্রাই আউট পদ্ধতির কথা, জানা তো দরকার। কি আউট করলো এনসিটিভি? পাঠ্যপুস্তকে কোনো গল্প বা কবিতা বা যে কোনো বিষয় পরিবর্তন করতে হলে জরুরি ভিত্তিতে এনসিটিভি ট্রাই আউট পদ্ধতি ব্যবহার করে। বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে কোনো পরিবর্তন করাকেই এনসিটিভি ট্রাই আউট পদ্ধতি বলে। এনসিটিভির দাবি, এবারও এই পদ্ধতিতেই হয়েছে পরিবর্তন। জরিপের প্রতিবেদন আছে, কিন্তু জরিপ ফর্ম কোথায়? আচ্ছা, এখন এগুলো হচ্ছে এরকম, হ্যাঁ, আপনার বিশিষ্ট লোকজন বলবে, হবে, আমাদের যেখানে যেখানে জবাব দেওয়ার সেখানে সেখানে দিতে পারবো। স্বাভাবিক প্রশ্ন, জরিপ দরকার হলো কেন? সদুত্তর নেই, তবে গোজামিলের যুক্তি আছে। কিন্তু এখন নতুন একটা বই করা মানে এটা আগেরটা থেকে কি বাদ গেছে আর কি আছে, এই প্রশ্নটাই অবান্তর। ঠিক আছে, আমি একটা নতুন শার্ট বানালাম, এখন আমার এই শার্টটার সাথে ওটার কি কি পার্থক্য আছে এই তুলনা করাটাই অবান্তর। ওটা একটা নতুন জিনিস বানিয়েছে, ওটার কাপড়ও হয়তো মিলবে না, ওটার বোতামও হয়তো মিলবে না, ওটার ডিজাইনও হয়তো মিলবে না, কিছুই হয়তো সাইজও হয়তো মিলবে না, কারণ আমি আগে আরো শুকনা ছিলাম, এখন একটু মোটা হয়েছে, হতে পারে।
আর এই যে এনসিটিভি, যাদের কাঁধে বই ছাপানোর গুরু দায়িত্ব, আর বই ছাপানো মানে তো কালি কাগজ, টেন্ডার, কোটি কোটি টাকার দেশি বিদেশি টেন্ডার, আর যত টাকা তত দুর্নীতি। কিন্তু যাদের কাঁধে শিশুদের বই ছাপানোর দায়িত্ব, তারা কি দুর্নীতি করতে পারেন? এনসিটিভি প্রসঙ্গে বিস্তারিত বলার আগে আপনাকে একটা কুইজ জিজ্ঞাসা করি। বলুন, কে কোন বিষয়ের বই নিয়ে লিখবেন বা গবেষণা করবেন? ভাবছেন তো? এর উত্তর সবারই জানা, যে যে বিষয়ের বিশেষজ্ঞ, তাই তো? কিন্তু এনসিটিভি এই কাজটি করে অভিনব উপায়ে। যেমন ধরুন, রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক, খেয়াল করুন, রসায়ন পড়ান তিনি, অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের। হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমান, তিনি লিখবেন প্রথম শ্রেণীর গণিত ও চতুর্থ শ্রেণীর ইসলাম এবং নৈতিক শিক্ষা বই। বিসিএস শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপকদের ঊর্ধ্বতন বিশেষজ্ঞের দায়িত্ব দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন বিশেষজ্ঞদের মধ্যে সৈয়দ মাহফুজ আলী ইতিহাসের শিক্ষক হয়ে অষ্টম নবম শ্রেণীর সঙ্গীত বিষয়ের দায়িত্ব পালন করছেন। তিনি 2008 সালের 3 সেপ্টেম্বর থেকে এনসিটিভিতে কর্মরত। চৌধুরী মোশাররত হোসেন ইতিহাসের শিক্ষক হলেও পঞ্চম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার দায়িত্ব পালন করছেন। তিনি 2009 সালের 16 নভেম্বর থেকে কর্মরত। জুবেরি আলেয়া আক্তার দর্শনের শিক্ষক হলেও তাকে অষ্টম ও নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি 2007 সালের 16 এপ্রিল থেকে এনসিটিভিতে কর্মরত। লানা হুমায়রা খান অর্থনীতির শিক্ষক হলেও তাকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের দায়িত্বে। এই বইয়ের কবিতা বিকৃতির জন্য ইতিমধ্যে তাকে ওএসডি করা হয়েছে। বোর্ড 2009 থেকে 2016 পর্যন্ত 224 কোটি 81 লাখ 89 হাজার 89 কপি বই ছাপার জন্য 271 কোটি 47 লাখ 87 হাজার টাকা প্রশাসনিক ব্যয় হিসেবে খরচ করে, যার মধ্যে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও সম্মানী বাবদ খরচ হয় 72 কোটি 26 লাখ 38 হাজার টাকা। খেয়াল করুন, সম্মানী বাবদ। যারা কর্মরত তাদের এই সম্মানী না নিয়েই কাজটি করবার কথা। আপত্তি আছে অডিটেও। আর এসব বিষয়ে কথা বলবার জন্য বারবার খুঁজেও মন্ত্রণালয় এবং এনসিটিভির কারণ নাগাল পাওয়া যায়নি। এখানে অন্য কথা বলতে ইউনিভার্সিটি আসছে, অন্য কর্মকর্তা আসছে, অন্য কথা বলতেও বলি না, আমি দেখছিলাম। আপনি ওখানে আসেন, মোস্ট ওয়েলকাম। দর্শক, এই হলো সমীকরণ। হেফাজতের প্রকাশ্য শরীরী আক্রমণ দেখেছি আমরা। হুজুরের নারীকে তেঁতুলের সাথে তুলনা করার কথা সেও তো জানা। আর এও তো জানা, বাংলাদেশের রাজনীতিতে উলু, সংখ্যালঘু, চাঁদে সাইডি দেখা বা মাথা ঢাকা নারীর ব্যক্তিগত ইস্যু বারবার এসেছে কাদা ছুড়াছুড়িতে। আবার এও তো জানা, ভরসা মিলেছে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতায়। নানান মহল বলছে এই দফায় ভোটের রাজনীতি পাল্টে দিচ্ছে সব হিসেবের সূত্র। আবার ভাবুন তো, 5 মের শাপলা চত্বর, হেফাজত কি হালে পানি পেয়েছিল? বুকে হাত দিন, ভাবুন, চোখ বন্ধ করুন। 5 মে আপনার শহর, প্রিয় শহরের রাস্তা, হেফাজতের তাণ্ডব, স্বস্তি মিলে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কি করবেন আপনি? ভাববেন নিশ্চয়ই। দেখা হবে নতুন সমীকরণে।